গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তিতে জুলাই জাদুঘর উদ্বোধন, উন্মোচিত হবে ফ্যাসিস্টদের মুখোশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। জুলাইয়ের আত্মত্যাগ প্রেরণায় রূপ দেওয়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রেরণায় রূপ দেব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন দেশে কনস্যুলেটের নানা কর্মসূচি, অংশ নেন প্রবাসী বাংলাদেশি ও কূটনীতিকরা। এবং নয়াদিল্লিতে গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার বক্তব্যে ঢাকার তীব্র ক্ষোভ, দেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননার অভিযোগ। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের একটি সুখবর দিতে চাই। থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ক্যাফে অ্যামাজন এখন বসুন্ধরায়। এখন থেকে কফি প্রেমীরা পাবেন প্রকৃত কফির অনন্য স্বাদ। জুলাই জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর হবে সবার, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন তিনি। বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঐতিহাসিক সেই অভ্যুত্থানের ২ বছর পূর্তির দিন রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন। সাথে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন অতিথিরা। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আওয়ামী লীগ সরকারের নির্মমতা ও নির্যাতনের আলোকচিত্র, ভিডিও ও নিদর্শন দেখেন তারা। পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, জুলাই জাদুঘর দেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তৈরি করবে। প্রতিহিংসা নয়, যথাযথ আইনি প্রক্রিয়ায় জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই দাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। দেশ পুনর্গঠনের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকে রূপ দিতে হবে জাতীয় জীবনের প্রেরণায়। দেশের গণতন্ত্র সুদৃঢ় করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, এমন আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সংসদ ভবনে জুলাই দিবসের আয়োজনে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন সরকারি ও বিরোধী দলীয় নেতারাও। তারা বলেন, দেশে আর স্বৈরাচারের উত্থান হতে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, সরকারি ও বিরোধী দলীয় নেতা এবং জুলাই যোদ্ধারা। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদই সব রাজনৈতিক সংকট সমাধানের জায়গা। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলো এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত।
বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। মতভেদ থাকলেও সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী, আর দলীয় স্বার্থকে প্রাধান্য না দেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। দলের মুখের দিকে খেয়াল রেখে দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গুড়ায়, সুপ্রিম লওয়ার মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি। আমরা কি কি ধারণ করতে চাই? জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই। মুক্তিযুদ্ধের মতো জুলাইও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এই আত্মত্যাগকে রূপ দিতে হবে জাতীয় জীবনের প্রেরণায়, বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে। এর আগে আরেক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সুবিচার নিশ্চিত করাই হবে সংসদ ও সরকারের প্রধান দায়িত্ব। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা। আয়োজন করা হয় স্মরণ সভা, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের। অংশ নেন প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী। জুলাই শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মিশন। জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে মিশনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অংশ নেন। জেদ্দায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজধানী মালের হুল মালেতে এই আয়োজনে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি মালদ্বীপে বসবাসরত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নয়াদিল্লিতে গণমাধ্যমের সাথে পলাতক ও দণ্ডিত শেখ হাসিনার সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কড়া প্রতিক্রিয়া জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আগে থেকে ভারত সরকারকে সতর্ক করার পরও এই আয়োজনের অনুমতি দেয়া হতাশাজনক। বিবৃতিতে আরও বলা হয়, নয়াদিল্লিতে বসে শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এই আস্ফালনকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা এবং বিপ্লবের শহীদদের প্রতি ঘোর অপমান। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দূতাবাসে 3 দিনের কনসুলার সেবা কার্যক্রম। সেবা নিতে আসা অনেক প্রবাসী এই কার্যক্রমকে সময়োপযোগী এবং কার্যকর বলছেন। তবে এই কনসুলার সেবাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দূতাবাসের অভিযোগ, 2টি সংবাদ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। জার্মানি থেকে প্রতিনিধি অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, এনআইডি সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন সেবা প্রদানে জার্মানি ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয় 3 দিনের কনসুলার সেবা কার্যক্রম। দূতাবাস জানিয়েছে, দূর শহর থেকে আসা প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়। 6.5 লাখ টাকা। তবে এই সেবাকে ঘিরে অভিযোগ উঠেছে, সেবার মান ও পাসপোর্টের জন্য বাংলাদেশ সরকারের নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কনসুলার শাখার প্রধান কর্মকর্তা তানভীর কবির বলেন, কনসুলার সেবার পুরো কার্যক্রমের সকল ফি নিয়ম অনুযায়ী অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করা হয়। সরকারকে ইচ্ছাকৃতভাবে সরকার সম্পর্কে প্রবাসীদের ভেতরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর মাধ্যমে খারাপ ধারণা তৈরি করা, এবং শুধু তাই নয়, দূতাবাস সম্পর্কে একটা আস্থাহীনতার পরিবেশ তৈরি করা যায় কিভাবে, সেটারই একটি বহিঃপ্রকাশ। অন্যদিকে সেবা নিতে আসা অনেক প্রবাসী এই কার্যক্রমকে সময় উপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই অতিরিক্ত ফি নেওয়ার যে অভিযোগটা এসেছে সেটা যাচাই বাছাই করে দেখেছি। এই রিপোর্টের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাহায্য করার উদ্দেশ্যে বাঙালিদের এমবিসি নিজেই ফ্রাঙ্কফুর্টে এসেছে, মাঝে মাঝে ডুসেলডর্ফে আসে, এসে তারা বাঙালিদের সার্ভিস দিয়ে থাকেন। বার্লিনে যেতে হয় না, আমাদের ঘরের কাছে এসেছে, আমরা সবাই সন্তুষ্ট। প্রবাসীদের প্রত্যাশা, দূতাবাসের সব ধরনের সেবার মান আরো উন্নত করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কর্মকর্তারা আরো আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করবেন। এতে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের রাজধানী দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। পুলিশ জানায়, অ্যান্টি অটো থেফট স্কোয়াড এবং স্পেশাল স্টাফের বিশেষ ভিসা স্ট্যাটাস যাচাই অভিযানে তাদের আটক করা হয়। তদন্তে দেখা যায়, আটক ব্যক্তিরা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও ভিসার শর্ত অনুযায়ী প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ 15 দিনের বেশি সময় দেশটিতে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ভিসার শর্ত লঙ্ঘনের ঘটনায় আরও তদন্ত চলছে। স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বর্তমান সরকার কঠোর পরিশ্রম করছে। সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য এনামুল হক ইনাম। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বানও জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মফিজুল আলম মফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বক্তারা দেশের উন্নয়ন এবং প্রবাসী কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন যুক্তরাজ্যে সফররত সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রশদি লুনা। লন্ডনের কেমডেনের স্পাইস অব হাভার্টো রেস্টুরেন্টে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহরিয়ার রহমান ইমন। যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আকলুস ও বিশ্বনাথ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর নাসিম আলী। জনগণের অধিকার হরণের চেষ্টা হলে প্রতিরোধ করবে 11 দলীয় ঐক্য, হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে এক আয়োজনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটা বিপ্লব আসন্ন। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বর্তমান সরকার টিকতে পারবে না বলেন জোটের নেতারা। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। গণসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে বক্তব্য রাখেন 11 দলের শীর্ষ নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বিএনপি সরকারে টিকতে পারবে না। এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। দলীয়করণ, চাঁদাবাজি,
সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারে নাই, আপনিও পারবেন না। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বলেন, বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফ্যাসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে, ছাড় দেওয়া হবে না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদকে আবারও প্রতিরোধ করতে হবে। বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। বলেন, গণভোটের রায় জীবনের বিনিময় হলেও বাস্তবায়ন করা হবে। জনগণ রাজপথে নেমে তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অস্ট্রেলিয়ায় আজ শুরু হচ্ছে টাইগার অজিদের টেস্ট সিরিজের আগে একমাত্র 3 দিনের প্রস্তুতি ম্যাচ। ইনজুরি কাটিয়ে ফিরলেও এই ম্যাচে মাঠে নামছেন না লিটন দাস। সিরিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট সবকিছুই ভিন্ন। অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের অপেক্ষা প্রায় 2 যুগ। তার আগে 22 গজের সাথে মানিয়ে নিতে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। মাঠের লড়াইয়ের আগে প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না বাংলাদেশ। পায়ের ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠা স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। প্রস্তুতি ম্যাচের উইকেট ঘুরে দেখেন তিনি। একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে না থাকলেও খেলতে পারেন অজিতের বিপক্ষে প্রথম টেস্টে। তবে ডারউইনে এদিন ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ ছিল সাদমান মিরাজদের। এরপর তাদের অনুশীলন চলে ব্যাটিং ও বোলিংয়ে। নেট বোলার ভাড়া করে ব্যাটিং সেরেছে তারা। নাহিদ রানা ইনজুরিতে মিস করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। তাই সাদা পোশাকে হাসান মাহমুদ বাংলাদেশ একাদশে থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আমাদের যে প্র্যাকটিস গেমটা আছে সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট এবং কন্ডিশনের সাথে, পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য এটা আসলে অনেক কাজে দিবে আমাদেরকে। বেশ কিছুদিন আগে জয় বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো হয়েছে, তাই জয়ের স্বপ্ন দেখছেন টাইগাররা। অবশ্যই আমাদের আরো সামনে অনেক টাস্ক আছে এবং অনেক সেশন আছে। সো আশা করি যে সবাই তাদের প্রিপারেশনটা নিতে পারবে এবং আমরা ভালো একটা স্টার্ট। টেস্টে এখন পর্যন্ত 2 দল মুখোমুখি হয়েছে 6 ম্যাচ, যেখানে স্মিথ স্টার্করা জয় পেয়েছে 5টিতে। আর বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় 2017 সালে মিরপুরে। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।